আলহামদুলিল্লাহ, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, এমনকি বিদেশের বিনিয়োগকারী সবকিছুই এখন শেখ হাসিনাময়। কিন্তু ফ্যাসিস্ট তারেক, পাক জামাতি, জুলাই জঙ্গি, তাদের কাছেই কেবল শেখের বেটি অপ্রাসঙ্গিক। তাতে কি ছেড়া, দেশের 18 কোটি জনগণও যখন একসাথে কণ্ঠ মিলিয়ে বলছে তার সময় ভালো ছিলাম, এখন তাকেই আমাদের প্রয়োজন। মাথায় রাখবেন, একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি সহ কর্মকর্তাদের মার্কিনী নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে, অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীরা সাফ জানিয়ে দিয়েছেন শেখের বেটি যতদিন বাংলাদেশে প্রবেশ করছেন না ততদিন ওই দেশে আমরা এক কানা করিও বিনিয়োগ করব না। ফ্যাসিস্ট তারেকের যখন বিদেশে এবং দেশের জনগণের কাছে একেবারে নাজেহাল অবস্থা, নাকুনি চুবুনি খাওয়ার অবস্থা হয়ে আসছে, তখন সে তার নিজের বানানো একটা রিপোর্ট সামনে নিয়ে পেশ করেছেন তারই দখলকৃত কিছু মিডিয়ার মাধ্যমে। দেশের 70% জনগণ নাকি তার কাজের প্রতি সমর্থন জানিয়েছে। তার এই পাগলের প্রলাপ দেখে দেশের জনগণ কণ্ঠ মিলিয়ে বলছে ক্ষমতার জন্য ফ্যাসিস্ট তারেক উন্মাদ ও অর্ধ পাগলে পরিণত হয়ে গেছে। যখন দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য একেবারে নাবিশ্বাস অবস্থা, আবার অন্যদিকে তার 6 মাসের শাসনামলে দেশে 1800-এর অধিক খুন, ঠিক এমন সময় পাগল ও উন্মাদের ন্যায় তার প্রতি নাকি দেশের 70% অধিক জনগণের সমর্থন রয়েছে। আবার নাকি বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতেরও একটা বড় গোষ্ঠী নাকি এই কোমর ভাঙ্গা তারেকরে সমর্থন জানাইয়া বসে আছে। কনসে কেমনটা লাগে? কিন্তু প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, বিজয়ের ঠিক দ্বার প্রান্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, শুধু একটু সময়ের অপেক্ষা। এই সময়টা অত্যন্ত সতর্কতার সহিত এবং জনগণকে আরো বেশি ঐক্যবদ্ধ করতে হবে। দেশের প্রত্যেকটা সমস্যার বিষয়, এই সরকারের ষড়যন্ত্র এবং সাদাবাজ, সন্ত্রাসী, খুনি, জঙ্গিদের বিষয়, এই সরকার যে এখন তাদের আশ্রয় প্রশ্রয় স্থলে পরিণত হয়েছে, সেই বিষয়টাও জনগণের কাছে তুলে ধরতে হবে। সম্প্রতি আপনারা দেখেছেন কারার যিনি মহাপরিদর্শক ছিলেন, তিনি যখন কারা থেকে ডেভিল ইনুসের সময় অর্থাৎ জুলাই আগস্টে যে সকল জঙ্গিরা পালিয়ে গিয়েছিল তার 166 জনের জঙ্গির কোন নথি কারা কর্তৃপক্ষের কাছে নেই, অর্থাৎ সেই নথিগুলো ডেভিল ইনুস পুড়িয়ে ফেলেছে। এটি ফাঁস করে দেওয়ার পরেই তাকে এখন সম্প্রতি সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে জাতিসংঘ থেকে একেবারে লাল তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের দেশে আল কায়দা জঙ্গিরা ঘাঁটি করতেছে, আর সরকার সেই বিষয়টাকে খামখেয়ালি বা হাস্যকর ভাবে উড়িয়ে দিয়েছে। আসতেছে খুব অচিরেই ড্রোন। শুধু এখানেই ফ্যাসিস্ট তারেকের বড় দুর্বলতা, যেই সময়টা দেশের জনগণ আন্তর্জাতিক পর্যায়ে শেখের বেটি একেবারে আকাশচুম্বী পর্যন্ত প্রাসঙ্গিকে চলে আসছে এবং দেশের জনগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অত্যাবশ্যকীয় জিনিস, গ্যাস, বিদ্যুতের জন্য যখন নাজেহাল অবস্থা এবং সন্ত্রাসী জঙ্গিদের বিষয় যখন দেশটা এখন পাকিস্তান থেকেও কয়েক ধাপ এগিয়ে গেছে, এমন সময় কোনো কিছু বুঝে না উঠতে পেরে ফ্যাসিস্ট তারেক তার জনপ্রিয়তার একটা খামখেয়ালি রিপোর্ট সাধারণ মানুষের সামনে পেশ করে দিয়েছেন। অর্থাৎ বুঝবেন দুর্বলতার ঘাটে কিন্তু লড়ে গেছে। যে কোনো সময় ঘটনা ঘটে যাবে, ঘটিয়ে দিতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়। সময় কিন্তু বেশি দেওয়া যাবে না। দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে এই পাক মিলিটারি, এই পাক জামাতি বিএনপির জোট সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। শুধু বলবো দাবার গুটির খেলার বিজয়ের ঠিক দ্বার প্রান্তে তথা 99% উপরেই এখন আওয়ামী লীগের ফেভারে, আর তো মাত্র 1% হয়ে যাবে, শুধু একটুখানি সময়ের অপেক্ষা। তাদের হাড্ডি গুড্ডি আওয়ামী লীগ ভাঙবে। আওয়ামী লীগ কেউ হত্যা করে না, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। হাড্ডি গুড্ডি কাদের ভাঙতে পারে? যারা 32 ভেঙেছে,
যারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ছেলে মেয়ে আওয়ামী লীগ করার অপরাধে তার ছেলে মেয়ের উপর নির্যাতন করেছে, মেয়েদেরকে তুলে নিয়ে ধর্ষণ করেছে, স্ত্রীর উপর নির্যাতন ধর্ষণ করেছে, এদের বিষয়ে করতে পারে। এই যে আমি একজনের একটু নাম বলছি, ওর ডিটেলসটা খুঁজে বের করেন। এমডি সুমন খান, এই কুত্তার বাচ্চা খানকির পোলার, ওর যেখানে ওর ডিটেলস আছে একটু দয়া করে খুঁজে বের করেন। সুমন খান, এমডি সুমন খান নামক এই বাস্টার জারজের বাচ্চা। দেখেন নিশ্চয়ই আপনারা এখানে যারা লাইভে আছেন, আপনাদের কারো গ্রামে এবং পাড়া মহল্লায় হতে পারে ওর বাড়ি। ডিটেলস বের করে আমাকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা ওর ব্যক্তিগত যদি ফোন নাম্বারটাও আমাকে দিতে পারেন তাতেই হবে, আর কিছুই লাগবে না, বাকি ব্যবস্থা হয়ে যাবে। দেখবেন কেমনে ফালাই দেই, টেনশন নেবেন না, এগুলো হচ্ছে সিস্টেমে হয়ে যায় আলহামদুলিল্লাহ। এতটুকু আপনাদের বলতে পারি। শুধু ব্যক্তিগত ফোন নাম্বারটা এই সকল জঙ্গি এবং সন্ত্রাসীদের শুধু ব্যক্তিগত ফোন নাম্বারটা দিতে পারলেও হবে, বাকি ডিটেলস আমি বের করে ফেলতে পারি মুহূর্তের মধ্যে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা আপনাদের গ্রাম পাড়া মহল্লার মধ্যে থাকা এই সকল জঙ্গি এবং সন্ত্রাসীদের যে সকল বিষয়গুলো আছে এদেরকে চিহ্নিত করবেন, এদের নাম, নোট, পরিচয়, ডিটেলস সবকিছু খুঁজে বের করবেন। যে কোনো মূল্যই হোক না কেন ওদের ব্যক্তিগত ফোন নাম্বারটা অন্তত পক্ষে রাখলেই হবে, নোট করে রাখলেই হবে। আর এই সকল ফোন নাম্বারের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে এদের খুঁজে বের করতে পারি আলহামদুলিল্লাহ। আপনাদের আরেকটা সুখবর দিতে চাই, আমার সাথে বেশ কয়েকজন পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। তারা বলেছেন একটা জিনিস, যে ভাই আমি বলছি কি অবস্থা, আপনাদের প্ল্যান প্রোগ্রাম কি, এমন ইত্যাদি অনেক কিছু জানার বিষয়ে চেষ্টা করেছে। তিনি বলেছেন ভাই আপনারা আগামীতে এই জুলাই জমি পুলিশকে যারা হত্যা করেছে আমরা তো জানি কারা কারা, নামের তালিকা হয়ে গেছে, তদন্ত হয়ে গেছে, ওই কোন থানায় কে কে মেরেছে কিভাবে, কারণ আমার কাছেই তো একাধিক ফুটেজ আছে, এগুলো নিয়ে অনেক কিছু হয়ে গেছে। তারা বলতেছে আপনারা যখন আসবেন এই পুলিশ হত্যাকারী এবং এই জুলাই জঙ্গি এই সকল রাজাকারের বাচ্চাগুলো, এদের একটা টোকা দেওয়াতে আপনারা সুযোগ পাবেন না। আপনারা যাদের একটা টোকা দিবেন সেই সুযোগ আপনারা পাবেন, এর আগে আমরাই ফেলাই দেবো সব মুহূর্তের মধ্যে। প্রথম আধা ঘন্টার মধ্যে দেখবেন ওয়ার্ডে একেবারে 40-50% সারা দেশে পড়ে গেছে, আগাছা দমন হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং ওই টেনশন, আপনারা যে এদেরকে এই বিষয় করতে যাবেন, এটা আপনারা ওই মানে এদেরকে টোকাবেন এবং এদের বিষয়ে প্রতিহত করবেন, আপনাদের এগুলো কোনো কিছু করতে হবে না, প্রশাসনের লোকই করে দেবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে 71 মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন তাদের সকলে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে এবং কোনো ধরনের অপপ্রচারে কোনো গণমাধ্যম, যদি দেখেন বাংলাদেশের এখন 90% গণমাধ্যম ই ফ্যাসিস্ট তারেকের অধীনে চলে, এই সকল গণমাধ্যমের আপনার সম্পাদক এবং উপসম্পাদক বলেন, প্রেসের মূল যে থাকে, হ্যাঁ, এদেরকে ওদের লোক বসিয়ে দিয়েছে দখলে নিয়ে নিয়ে। যেভাবে বাংলা ভিশন সাদেক হোসেন খোকার ছেলে, ওই যে পুস্কো সন্ত্রাসী যেটা আছে ওটাকে বলা হলো সিসকে সোর, হ্যাঁ, সাদেক হোসেন খোকার ছেলে আর খোকার ছেলে, নামটা ভুলে গেছি, বান্দরটা আর কি মাঝে মাঝে কিছু কথা বলে, এগুলো আমাদের জন্য ভালো হয়। যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনার এই সকল মিডিয়া যে সকল প্রচারণা করে ওইগুলো বিশ্বাস নিয়ে রাখা যাবে না। আমরা ফেসবুক, ইউটিউবে আমাদের তো কোনো কথা তো গণমাধ্যমে যায় না, কিছু অনলাইন গণমাধ্যমে যায়, আর আমাদের ফেসবুক, এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। নেত্রী কিছুদিন আগে গণমাধ্যমের সামনে এসে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি দেখেছেন যে সারা দেশে 44 কোটি মানুষ তার সেই লাইভ প্রোগ্রাম দেখেছে। বাংলাদেশে তো 20 কোটি, এখন বলতেন বাকি 24 কোটি কোথাও আসলো। বাঙালি বাকি জনগণ যে বা বাংলা ভাষাভাষী মানুষ যে শুধুই কি বল বাংলাদেশে বসবাস করে তা না, আর ওই লাইভ যে শুধু বাংলা ভাষায় সব জায়গায় চলবে তাও না, হ্যাঁ, ইংরেজি, হিন্দি, উর্দু বিভিন্ন ভাষায় চলতে পারে বিভিন্ন দেশে। সুতরাং আমি আপনাদের একটা কথাই আরো সুন্দরভাবে সবশেষ লাইভ শেষকালেও আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ফ্যাসিস্ট তারেকের কবর তার ক্যাবিনেটের মন্ত্রী খলিলুর রহমান এবং পিটার হাস বাংলাদেশে ব্যবসায়িক উদ্দেশ্যে আসে নাই, তার উদ্দেশ্য ভিন্ন, তার কবর খোঁড়ার জন্য। আর এর মূল হোতাই হচ্ছেন ডেভিল ইনুস কিন্তু শয়তানের নিঃশ্বাস দিয়ে খালেদাকে তার বাড়ি থেকে সুস্থ খালেদারা ডাইকে নিয়ে ক্যান্টনমেন্টে এবার ওর বাসভবনে নিয়ে গেছিল ডেভিল ইনুস তার বাসভবনে নিয়ে খালেদারে এমন শরবত খাওয়াইয়া দিল, ওই এমন শয়তানের নিঃশ্বাস খালেদার মধ্যে পুশ করে দিল ডেভিল ইনুস। এই নিঃশ্বাসের পরে আর খালেদা বাইসা ফিরল না, ওইখান থেকে মরে গেছে। ওইখানে বুদ্ধাই ওইখান থেকে দেখছেন যে ওই যে উঠতে পারে না, চলতে পারতেছে না, কিভাবে অ্যাম্বুলেন্সে করতেছে, মানে বাতে আসতেছে, মরবো এখন। হ্যাঁ,
দেখবেন যে একটা চেয়ারে পাশাপাশি বসা খালেদা, এবং ওই ছবিটা কারো থাকলে আমার ইনবক্সে দিবেন, ওই ছবিটা আমার প্রয়োজন। যে খালেদা সোফায় বসা ছিল, ডেভিল ইউনূস পাশে এইভাবে ও মুখের কাছে ডেভিল ইউনূস মুখটা নিয়ে গেছিল খালেদা। হ্যাঁ, ওই মুখটা খালেদার মুখের কাছে নিয়েই মূলত খালেদার ভিতরে শয়তানের নিঃশ্বাস ডেভিল ইউনূস ধরে দিছে। এরপরে ও তো যে যমুনাতে নিয়ে গেছিল খালেদারে, ওখানে নিয়েও তার মধ্যে অনেক কিছু পুশ করে দিছে, শয়তানের অনেক নিঃশ্বাস দিয়েছে। হ্যাঁ, অনেক কিছু দিয়ে দিছে। এইগুলো কৌশলে খালেদারে ইউনূস হত্যা করলো। তো হত্যা, খালেদা মরে গেল নভেম্বর 29 তারিখ। তারেকের প্রধানমন্ত্রী বানাই দেয়। ওর তো ক্ষমতার জন্য ও আর মা, ভাই, বউ, বাচ্চা কাউরে চিনে না। তারেকের একটা ইয়ে আছে, এটা মনে করেন ব্যক্তিগত আইডিওলজি, যে ও ক্ষমতার জন্য সকল প্রকার নোংরা কাজ করতে পারে। অর্থাৎ ক্ষমতার জন্য, ক্ষমতার প্রতি তার একটা বিশ্বাস, এবং ক্ষমতার জন্য এটা সে করতে পারে। এই জিনিসটা তো একটা নীতি তো আছে, যে ক্ষমতার জন্য ও আর বউ, মেয়ে, বাচ্চা, মা, ভাই সব খাইয়ে ফেলো, সব যা খুশি হোক, ওটা কোনো সমস্যা না, ক্ষমতা ওর চাই। সুতরাং ফেসিস্ট তারেক, আরেকটা জিনিস হচ্ছে ফেসিস্ট তারেক যদি আন্দোলন মিছিল দেখে আপনাদের লাঠি দেবে, মিছিল দেবে, ফেসিস্টের জিন্দেগিতে ওই রাস্তায় নামবো না। কারণ হচ্ছে এই যে 11-তে ওর মা যে নিয়োগকৃত সেনাপ্রধান যে ছিলেন, ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন, তো এই মঈনুদ্দিনের পিডানি খাইয়ে তোর কোমরে হাড্ডি গুড্ডি নাই। আগামীতে এই হাড্ডি আর আপনাদের ভাঙতে হবে না, এই খলিল এবং রোজার, ডেভিল ইউনূসগণ আর জামাতিরা, এই এনাফ। সুতরাং তারেকের বিষয় আপনাদের কোনো ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা, মানে সময় দেওয়া বা সেটা প্রয়োজন নেই। অনলাইনে সর্বোচ্চ রকমের সোচ্চার থাকতে হবে। ইভেন আপনারা দেখেছেন যে আজকে আমি দেশের শীর্ষ 16টা জঙ্গি ঘটনার ব্রেকিং একটা ভিডিও আজকে ছেড়েছি। জঙ্গির বিষয়ে নিউজগুলো সবচাইতে বেশি রকমের শেয়ার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। এই তথ্যগুলো বেশি ছড়াবেন, এটা আমাদের একটা ব্যাপার আছে, এখানে বিতর্কত বলা যাবে না। কিন্তু এই জঙ্গি তথ্যগুলো সর্বাত্মকভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে সঙ্গে নজরে নিয়ে আসতে হবে যে বাংলাদেশ যে আল কায়দা এবং এই সরকার সেটা সম্পূর্ণ অস্বীকার করতেছে, বাংলাদেশে কোনো আল কায়দা নাই। হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা মিথ্যা। এই যে আল কায়দা না, যে 16টা ঘটনা, এটা তুলে ধরবেন। বিভিন্ন সময় জঙ্গি, এমনকি পাকিস্তান থেকে এক শীর্ষ জঙ্গি 6 জন নেপাল দিয়ে বাংলাদেশে ঢুকছে, তারা এখন রংপুরে আছে। সুতরাং এই বিষয়গুলো হয়ে যাবে, সমস্যা নেই। এটা ঠিক বলেছেন, এক ভাই কমেন্ট করেছেন, নিঃস্বার্থ ভালোবাসা কমেন্ট করেছেন। এরপরে শান্ত আহমেদ, জিয়া, খালেদার এবং শাওয়াহাদির কবর থাকবে না। না, এটা হচ্ছে 32-এর যে পরিণতি আমরা দেখলাম 5 তারিখের পরে, 15 বছর তো ওইখানে কি বলে, ওই যে জিয়া উদ্যান, ওরা বলে জিয়া উদ্যান। হ্যাঁ, তো ওখানে তো আর একটা টোকা দেওয়া হয় না, এবং 15 বছরই তারা তাদের সময় মতো যখন খুশি সেখানে যাইয়া, ওখানে তো একটা ছাগল কবর দেওয়া, বা শুধু একটা কি বলে লাশ টানা যে আছে কফিন বাক্স, ছাগল বা কুকুর এমন কিছু পুঁতে রেখেছে। এটা এই ছাগল কুকুর পুঁতে রেখে বলছে এটা জিয়ার কবর। ওখানে জিয়ার কবর নাই, জিয়াকে নদীতে ভাসে দিয়েছে। জিয়ার এই যে হত্যাকারী যে মুজাফফরকে তো অ্যারেস্ট করেছে, তো মুজাফফর তো এই যে কি বলে তাকে কিভাবে হত্যা করছে, তার পরবর্তী কি হয়েছে, এই ধরনের কোনো নিউজ কিন্তু ওরা ছাড়তেছে না। কত বড় নরপিচু, সেগুলি কি জনগণ বোঝে না? তা জিয়ার লাশ কি করেছে ওরা, যে একটা নিউজ আসছিল, সেই নিউজটা পরে ডিলিট করে দিয়ে জিয়ার লাশ সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, ব্রাশ ফায়ার করে, মমি করে একেবারে গলাই ফেলছিল। ওর মাংসপিণ্ড যা আছে এগুলো অ্যাসিড দিয়ে করে জ্বালাই ফেলছিল, জ্বালাই গোলাই এবার সমুদ্রে ফেলে দিয়েছে। কিন্তু ওরা ভবিষ্যতে একটা পূজা করার জন্য, হ্যাঁ, এই পূজার জন্য এখানে একটা গরু এবং ছাগল বা কুকুর মুকুর এগুলো একটা পুঁতে দিয়ে কিছু একটা জিয়ার কবর এটা করছে। তারেক, খালেদা কেউই ওই কফিনের বাক্স খুলে তার মুখও দেখতে যায় না, মুখ দেখতে কেউ যায় না, এটা আপনারা জানেন। এখন হচ্ছে কি যে ভবিষ্যতে জিয়ার কবর নিয়ে তো বিতর্ক, এখানে জিয়ার কবর নাই, বিড়াল বা কুকুর বা গরু ছাগলের পুঁতে দিয়ে বা বাক্স, হ্যাঁ, এমন পুঁতে দিয়ে, এটা বিতর্ক। এখন কি চাও, এরা খালেদার এখানে কবর দিছে, কি চাও, খালেদার এখন কবর আছে। এখন তো আর কবর আপনারা কিভাবে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান এটাকে সরাবেন বা এগুলো করতে পারেন, এখন তো খালেদার কবর আছে, এটা তো সবাই দেখেছেন। হ্যাঁ, তো এটা ভবিষ্যতে দেশের জনগণ সিদ্ধান্ত নিবে। কিন্তু আমাদের 32-এর সাথে তার এইগুলোর তুলনা চলে না। 32 সারা বাংলাদেশের সম্পদ, দেশের জনগণের সম্পদ। সুতরাং ওই 32 আমরা দেখেছি কারা স্লোগান দিয়েছে, ভাইয়াকে কথা দিলাম 32 দখল নিলাম, ওখানে বুলডোজার। আগামীতে ইনশাল্লাহ খুব অল্প দিনে বুলডোজার অনেক এই রাজাকারের বাচ্চাদের, এরপরে যে বিহারি বিএনপি মব সন্ত্রাসীদের বাড়িতে পৌঁছে যাবে। সেই বুলডোজার জায়গায় জায়গায়
ইতিমধ্যে সেট করা হয়ে গেছে, সেট করা আছে, সমস্যা নেই। আর এই বুলডোজার পরিচালনার দায়িত্ব আপনাদের। আপনারা খুব ভালো জানেন যে আপনার উপজেলায়, আপনার ইউনিয়নে, আপনার গ্রামে কোন সন্ত্রাসী আপনার বাড়ি ঘরে আঘাত এনেছে, আপনার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমার কথা সাফ, কেউ এটাকে ভিন্ন দিকে প্রভাবিত করলে করতে পারে। আমার কথা একেবারে ফ্রেশ। এই 2 বছরে যে সন্ত্রাসী আমার ঘরে বড়ের একটা আঠি ফেলেছে, আমার কোনো ভাইয়ের ঘরে তেঁতুলের একটা বিচি ফেলছে, তার ঘরে ককটেল পড়বে, একের পর এক বৃষ্টির গতিতে ককটেল পড়বে, সোজা কথা। সেইটা আপনাদের ফেলাইতে হবে, সেই কাজ আপনাদের করতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন, যে কোনো মূল্যেই হোক না কেন। অনেক হয়েছে। হাত যে আমাদের হাত কেড়ে নিচ্ছে, ওর হাত থাকবে না। যে যে সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল ভাবে কথা বলেছে, ওর মুখের মধ্যে জিহ্বা থাকবে না, সোজা কথা। যারা আমার ভাইয়ের নিঃশ্বাস নিয়েছে, ওর ভাই, ওর 14 গোষ্ঠী একেবারে উদ্ধার করে ফেলতে হবে। কোন সন্ত্রাসী, জঙ্গি, মব সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, দেশ ধ্বংসকারী বিহারীর বাচ্চা, এইগুলো আমরা ভ্যানিশ করে দেব ইনশাআল্লাহ। এইগুলো মুক্ত শুধু বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ধারণ করবে, 71 মহান মুক্তিযুদ্ধকে ধারণ করবে, এরাই এই বাংলাদেশে বসবাস করবে। এছাড়া আর কেউ এই দেশে থাকতে পারবে না। আর সেইটাকে এরা কি, কোথায়, কোন গ্রামে, কোন অবস্থায় আছে, বাড়ি কোথায়, এগুলো সব আপনারা জানেন। আপনার গ্রামের সন্ত্রাসীর বিষয় আপনি জানেন, যারা এই 2 বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আপনার জানমালের ক্ষতি করেছে, আপনার সম্পদ দখল করেছে, আপনার বাড়ি ঘরে আগুন দিয়েছে, ওদেরকে আপনারা চিনেন। জনগণকে সাথী নদীর প্রতিহত করবেন। কারো জমি দখল করেছে, আওয়ামী লীগ করার অপরাধে কারো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে, সন্তানকে তুলে নিয়ে হত্যা করেছে, এটা তো ওই এলাকার সাধারণ মানুষ কখনো মেনে নিবে না। তাই সাধারণ মানুষকে সাথে নিয়ে ওই সন্ত্রাসীর 14 গোষ্ঠী পর্যন্ত হাতায় খুঁজে বাইর করে শেষ করে দিবেন। এই দায়িত্ব আপনাদের, এই কর্তব্যটা আপনাদের পালন করতে হবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক অলিতে গলিতে সর্বাত্মকভাবে এই কাজ আপনাদের প্রথম 20 দিনেই শেষ করে ফেলতে হবে। 20 দিন এত সময় দেওয়া যাবে না। আমাদের কাছে যেটা আছে 10 দিনের কথা বলা হয়েছে, যে আপনাদের 10 দিন সময় দেওয়া হবে। এই 10 দিনের মধ্যে এগুলো চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে। আর এই 10 দিনে যেটা করবেন, আপনারা সন্ত্রাসী, চাঁদাবাজ এবং দেশ ধ্বংসকারী রাজাকারের বাচ্চা, এদের বিরুদ্ধে আপনারা যেটা করবেন সাধারণ জনগণ, ওইটাই আইন। দেশের জনগণ যা করে ওইটাই আইন। মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। আপনারা মানুষ, জনগণ, ওটি বড় আদালত। ওই আদালতের রায়, আপনাদের গণ আদালতে যদি কারো রায় হয় যে ওই আওয়ামী লীগ করার অপরাধে কারো বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, কারো মাকে বেজ্জতি করেছে, ভাইকে গ্রেপ্তার করেছে, বিনা বিচারে গ্রেপ্তার করেছে, তার যে শাস্তি আপনারা সাধারণ জনগণ রায় দিবেন গণ আদালতে। সেই আদালত ওই রায় আপনারা কার্যকর করবেন, আপনারা যারা সাধারণ জনগণ থাকবেন। মাথায় রাখবেন, তারেকের বিষয়ে আপনাদের দেখতে হবে না। তারেকের চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। তারেকের কবর নিশ্চিত করে যাবে ডেভিড লিনুস, খলিলুর রহমান এবং পিটার হাস। এরা তারেকের কবর নিশ্চিত করে যাবে, এতটুকুই বলছি, এটা নিশ্চিত থাকেন। সুতরাং তারেকের কবর রচনা আপনাদের করতে হবে না। আর শিলং সালাউদ্দিন, অন্য যারা আছে, কিছুদিন আগেও ধরেন ওই যে আইনমন্ত্রী একটা কথা বলেছে যে শেখ হাসিনা দেশে আসলে তাকে গ্রেপ্তার করা হবে। এই বিষয়টা আওয়ামী লীগের একজন নেতা বা নেত্রীর সাথে কথা বলার সময় তাকে বলছে, মাননীয় নেত্রী অমুক মন্ত্রী তো এটা বলতেছে। তখন নেত্রী একটা কথা বলেছে, আমি যখন দেশে আসবো তখন কি ওর মন্ত্রী তো থাকবো? ও তখন মন্ত্রী থাকবো? এই দেখেন, এই যে কামাল উদ্দিন সেলিম, এটা খানকির পোলা বাস্টার্ড। এই খানকির পোলায় ওর আমি বারবার জিজ্ঞাসা করছি তোর পরিচয় কি। এই বাস্টার্ডে, এই খানকির পোলা একটা জাত খানকির পোলা। ওর মা ওই যে 71-এ মিলিটারি, পাক মিলিটারি ডেরায় গেছে, ইচ্ছাকৃত ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণ থেকে ওর জন্ম হয়েছে এই খানকির পোলার। ওর আইডিটা চিনে রাখেন, দেখেন তো একটু খুঁজে বের করতে পারেন নাকি। ওর ব্যক্তিগত ফোন নাম্বারটা খুব দরকার। এই বাস্টার্ডে কখনো ওর পরিচয় দেয় না। ওরে খুব জিজ্ঞাসা করছে যে ভদ্রলোকের বললাম হতো যে বাস্টার্ড না হওয়ার, তোর মা যদি খানকি না হয়, যদি বিভিন্ন জায়গায় না মানে পাক মিলিটারি ক্যাম্পে ইচ্ছাকৃত ধর্ষণের শিকার হয়ে যদি তোকে জন্ম না দিয়ে থাকে, তুই যদি এক বাপের জন্ম হয়ে থাকিস, বা তোর মা যদি 12 ভাতারি
না হয়ে থাকে, এভাবে কিন্তু বলছি, তাহলে তুই পরিচয়টা দে, কিন্তু পরিচয় দেয় নাই। তার মানে আমি যেটা বলেছি এটাই সত্য, যেহেতু ওর পরিচয় দিচ্ছে না এবং প্রোফাইলে বাংলাদেশের প্রথম স্বৈরশাসক মহিলা এবং জাঞ্জুয়ার গার্লফ্রেন্ড, পরকীয়া জামাই, পরকীয়া গার্লফ্রেন্ড, তার ছবি প্রোফাইল, বুঝলেন কত বড় বাঞ্চত ওইটা। হ্যাঁ, সুতরাং এদেরকে আপনাদের খুঁজে বের করতে হবে, এদের শুধু কিচ্ছু করতে হবে না, ব্যক্তিগত ফোন নাম্বারটা দিবেন। এই যে সুমন খান আছে, গণমাধ্যমে কি খবর আসছে, আমরা গত 2টা বছর ধরেই দেখি যে দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে যা কিছু হচ্ছে, এগুলো দেশের সকল মিডিয়াগুলো দেখে, সবই দেখতেছে, কিন্তু মবের ভয়ে আবার অনেক মিডিয়া ওদের পক্ষপাত এই কারণেও দেখে না দেখার ভান করা এবং এগুলা থেকে তারা বিরত। পর্দার অন্তরালে খুবই ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে। যারা লাইভটিতে যুক্ত হচ্ছেন একটু শেয়ার করে দিবেন যেন অন্য সকলে এই তথ্যটা জানতে পারে। যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি একটু পরে কমেন্ট পড়ব, সকলের কমেন্টে পড়বো ইনশাল্লাহ। আগে একটু আমার জরুরি, আমি একটু আসল কথাটা একটু শেষ করি, আপনাদের মাঝে শেয়ার করি। তারেকের কবর খোঁড়ার জন্য আওয়ামী লীগের কাউকে দরকার হবে না। তারেকের কোমরের বাকি অংশ ফাটাই ফেলতেও আওয়ামী লীগের কারো কিছু করতে হবে না। প্রকৃতির নিয়ম যেমন একটা আছে, ঠিক তেমনি ভাবে ডেভিল ইনুস আর এই যে খলিলুর রহমান ওরফে রোজার রহমান এবং পিটার হাস, আপনারা জানেন যে এখন বাংলাদেশে অবস্থান করছে পিটার হাস। এই পিটার হাস তিনি গত 5 আগস্টের একেবারে প্রধান অন্যতম অধিনায়ক সেই জঙ্গি হামলা। সেই পিটার হাস এখন ব্যবসায়ী একটা প্রতিষ্ঠানের মুখপাত্র বা কর্মচারী হিসেবে তিনি এখানে এখন ব্যবসায়ী সাইজে আসছেন, তাদের প্রতিনিধিত্ব। কিন্তু আসলে এটা তার মূল উদ্দেশ্য না। ওই সাইনবোর্ডটা লাগিয়ে তিনি এখানে এসেছেন, তার মূল উদ্দেশ্য তারেক যেন দিল্লি সফরে না যেতে পারেন সেটা ঠেকানো, যে কোনো ভাবেই হোক সেটা ঠেকাতেই হবে, যে কোনো মূল্যেই হোক না কেন। সম্প্রতি আমাদের ডেভিল ইনুসের সেই মেটিকুলাস ডিজাইন এখানে এখনো শেষ হয়নি। মনে রাখবেন, বাংলাদেশে আমেরিকান 2টা বিষয় কাজ করছে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, তার যে ঘনিষ্ঠজন সার্জিও গর, দক্ষিণ এশিয়ার যিনি দায়িত্বে আছেন এবং ভারতের রাষ্ট্রদূত, সেই সাথে এই পিটার হাস হচ্ছেন আমেরিকান যে ডিপ স্টেট আছে, অর্থাৎ বাইডেন সরকারের ওদের যে দলীয় যে ডিপ স্টেট আছে সেই ডিপ স্টেটের প্রতিনিধি এই পিটার হাস। আর সার্জিও গর হচ্ছে তাদের দেশের বর্তমান যে রানিং প্রেসিডেন্ট আছেন সেটা। সুতরাং এখানে 2টা পক্ষ কাজ করছে বাংলাদেশকে কেন্দ্র করে ঘিরে। দেখা যাক সেখানে সার্জিও গোর জিতে যায় নাকি পিটার হাস। কিন্তু এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে তারা এই পিটার হাস এবং রোজার রহমান ওরফে খলিলুর রহমান, তার পররাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি কিভাবে তার দিল্লি সফর ঠেকানোর জন্য চেষ্টা করছেন। একেবারে অথেন্টিক সোর্স, শতভাগ নিশ্চিত হয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি যে খলিলুর রহমান তিনি এই কিছুদিন আগে, গত পরশুদিন, তিনি রাতে তারেক রহমানের বাসভবনে গিয়ে একান্ত তারেকের সাথে দেখা করেছেন এবং দেখা করে তারেক যদি দিল্লি সফরে যান তাহলে তিনি পদত্যাগ করবেন এমনভাবে তাকে হুমকি দিয়েছেন। খলিলকে কিন্তু অপসারণ করা বা মন্ত্রী পরিষদ থেকে বের করে দেওয়ার ক্ষমতা তারেকের হাতে নাই। আর সেই খলিলকে কিন্তু তারেক ইচ্ছাকৃতভাবেই যে বা তার অনেক মেধা আছে সেই কারণে তার সরকারে নিয়েছে তাও না। জানেন যে এই খলিল যখন ডেভিল ইনুস ক্যাবিনেটের নিরাপত্তা উপদেষ্টা ছিল তখন কিন্তু ক্যান্টনমেন্টে ওর প্রবেশ নিষেধ ছিল এবং বাংলাদেশকে মায়ানমার তথা এই ভিনদেশীদের হাতে, মানে আমেরিকান বা ওই যে বাইডেন সরকারের ইচ্ছাভাবে
যে মায়ানমার, ভারত এবং বাংলাদেশ একটা অংশ হিসেবে খ্রিস্টান রাষ্ট্র এবং করিডোরের বিষয়ে সব থেকে বেশি দৌড়ঝাঁপ করেছে এই খলিলুর রহমান। এমনকি তারেকের সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী এই শিলং সালাউদ্দিন, তিনিও কিন্তু গণমাধ্যমের সামনে খুব নারাজভাবে বলেছিল, আপনার সরকারের নিরাপত্তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিচ্ছেন একজন ভিনদেশীকে, যাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা কিন্তু ওদের বিএনপির পক্ষ থেকে একাধিক নেতারা আপনারা জানেন সেটা বলেছে। কিন্তু সেই বিএনপি দেখেন সেই খলিলকে তারা পররাষ্ট্রমন্ত্রী তাদের বানাতে হয়েছে, অর্থাৎ ডেভিল ইনুস বিদায় নেছে, পিটার হাস বিদায় নিচ্ছে, কিন্তু তাদের গেটিস খলিলকে রেখে গেছে। এটাও সেই উপর থেকে, সেই ডিপ স্টেটের চাপ থেকেই মূলত খলিলকে এখানে নিয়োগ দেওয়া। এখন খলিলের কাছে কেন এই সরকার, তারেক সরকার ধরা? কারণ খলিল আপনি জানেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, বাংলাদেশ এই সাইনবোর্ডকে কাজে লাগিয়ে তিনি জাতিসংঘের অধিবেশনের সভাপতি হয়েছে। সেই সভাপতির বলে আগামী সেপ্টেম্বরে বা জাতিসংঘের অধিবেশন শুরু হবে। সেই ক্ষেত্রে সেই খলিল তারেক অনেক হেল্প আমেরিকানদের কাছে, অর্থাৎ প্রশাসনের কাছে। আমেরিকায় জানেন যে তারেক রহমান এখনো কালো তালিকাভুক্ত, তিনি সেই দেশে যেতে পারছেন না, যেতে পারবেন না। অর্থাৎ তিনি আমেরিকা যাবেন, জাতিসংঘ অধিবেশনে যেতে পারবেন, কিন্তু আমেরিকা যে হোয়াইট হাউস সেখানে তিনি যেতে পারবেন না। সেই দিক থেকে খলিলের কাছে তারেক সরকার বা তারেক ধরা। খলিল, পিটার হাস, ডেভিল ইনুস, জামাত, জুলাই জঙ্গি এবং পাকিস্তানি মার্কিন ডিপ স্টেট, এরা কেউই চায় না যে তারেক দিল্লি সফরে যাক এবং সেখানে তিনি এইখানেই তিনি একটা ধরা বাঁধার মধ্যে আছেন। এখন কথা হচ্ছে এর মাধ্যমে কিভাবে তারেকের কোমরের বাকি অংশের হাড় থাকবে না, নিজের গর্ত নিজেই খোঁড়া হচ্ছে এবং তার কবর পিটার হাস এবং খলিলুর রহমান খুঁড়তেছে। এটা আপনারা ইতিমধ্যে দেশের বর্তমান বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেল, সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, একটা সিম্পল উদাহরণ যে কাঁচামরিচ, যে কাঁচামরিচের দাম কিছুদিন আগেও 500 টাকার উপরে চলে গিয়েছিল, সেই কাঁচামরিচ আজকে 200-300 টাকা দরে বা 100 টাকার নিচে চলে আসছে। আজকে আবার জানতে পারলাম যে দিল্লি, বাংলাদেশ যে কাঁচামরিচ দিল্লি থেকে নিবে এবং পেঁয়াজ, তার উপর থেকে যে শুল্ক, সেই শুল্ক অনেক শুল্কটা কমিয়ে দিয়েছে তারা। তো এখন এটা দিল্লি একাধিকবার তাকে আমন্ত্রণ জানিয়েছে তারেকরে, তার মা মারা যাওয়ার পরে এখান থেকে একজন স্পিকার গিয়ে তাকে আমন্ত্রণ, তার বউ বাচ্চা সহ তিনি যেন দিল্লিতে যান, ঘুরে আসেন, তেমন আমন্ত্রণ জানানো হয়েছিল। এমনকি এই যে বেশ কয়েকবার তাকে ব্রিক্সের সম্মেলনে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানালে সেটা বলতে তাকে সভাপতি হিসেবে উল্লেখ করে নাই, এই প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে নাই। প্রধানমন্ত্রী হিসেবে যদি উল্লেখ করে তাহলে তিনি যাবেন। জানেন যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী, তিনি আবার ভারতে আসলেন, প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হলো যে তিনি যাবেন। এখন যদি ফ্যাসিস্ট তারেক দিল্লিতে না যায়, এটা দিল্লির জন্য অনেক বড় একটা অপমানজনক বিষয় এবং এটা তারা কখনোই ভালোভাবে নিবে না। এর পরিণতি তাকে ভয়াবহভাবে ভোগ করতে হবে। কোনোভাবেই এই খলিল, এই পিটার হাস, ডেভিল ইনুস গংরা, এই জামাতি পাকিস্তানিরা এবং পাকিস্তানি মিলিটারিরা বা জঙ্গি মিলিটারিরা, এরা ফ্যাসিস্ট তারেককে বাঁচাতে পারবে না, এইটাই চিরন্তন সত্যি কথা। এর মাধ্যমে মূলত যদি ফ্যাসিস্ট তারেক এই খলিল, পিটার হাস এবং ওর বাপ ডেভিল ইনুসের এই সিদ্ধান্তে বা তাদের এই পরামর্শ অটল থেকে সে দিল্লির আমন্ত্রণে সাড়া না দিয়ে যদি এই পদক্ষেপ নেয়, এটা যেমন একদিকে বাংলাদেশ দেশের জন্য, দেশের জনগণের জন্য একটা কাল বয়ে আসবে। কারণ আপনারা জানেন যে দিল্লি যদি এই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তরকারি, কাঁচামাল, চাল, ডাল সহ যা কিছু আমরা ভারত থেকে খুব অল্প দামে নিয়ে আসা হয়, এরপরে যে বিদ্যুৎ, যদি তারা আদানিকে, ভারতের প্রাইম মিনিস্টার মিস্টার আদানিকে ডেকে যদি বলেন
যে বাংলাদেশে এখন যে পরিমাণ বিদ্যুৎ দিচ্ছ আগামী দিন থেকে অর্ধেক করে দাও, বাকি অর্ধেক আমাদের দেশের জাতীয় গ্রিডে যুক্ত করো, তোমার পয়সা তুমি রাষ্ট্রীয়ভাবে পেয়ে যাওয়া। এই তো হয়ে গেল রফাসফা। এখন আপনারা যেভাবে বাংলাদেশের জনগণ এই যে 24 ঘন্টায় 5 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন, তখন পাবেন 2 ঘন্টা। এতে করে আরো নতুন করে শিল্প কারখানা বন্ধ, একটা মহা সংকট। এরপরে এখন যে বিদ্যুৎ, তেল, গ্যাস, জ্বালানি তেলের সাথে যে সংকট, এর পরের সংকটটা আসবে আপনার পানি। জানেন যে বুড়িগঙ্গা, তিস্তা সেই চুক্তির নবায়ন আগামী ডিসেম্বর পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। এই চুক্তি যদি না আসে, এই চুক্তি তো হবে নবায়ন হবে না, দূরে বসে তখন পানি পিপাসু। মনে রাখবেন, পাকিস্তান তারা এত শক্তিশালী, এত হুঙ্কার মুঙ্কার দেয় ভারতের উদ্দেশ্যে, পারমাণবিক বোমা মাইরা দেবে, এই করে দেবে, সেই করে দেবে, সেই তাদের কিন্তু পানি দেয় না। পানি দিব না, তুই কি করবি? তুই যা খুশি কর, দেখি তুই কত দূর করতে পারিস। যারা খুব, যাদের ক্ষমতা নগণ্য, দেখবেন এরা শুধু মুখের চাপাবাজি, এর বাইরে কোনো কিছুই না। পাকিস্তানের সেটাই। আজকে আমি আপনাদেরকে উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে পারি, বিএনপির মধ্যে একটা বড় অংশই পাকিস্তান কর্তৃক বা স্বাধীনতা বিরোধী যে জামাতি, ওরা জানেন, এই যে ধরেন মির্জা ফখরুল, চখা রাজাকারের বাচ্চা, এই অর্থমন্ত্রী ও আর এক রাজাকারের বাচ্চা, এরপরে এই যে বিচিবিহীন রুহুল কবির রিজভী, এও কিন্তু রাজাকারের বাচ্চা, বলে মুক্তিযোদ্ধা। ওরা বলে ওদের মুক্তিযোদ্ধারা 71 সালে কোন সেক্টরে যুদ্ধ করেছে, কার অধীনে যুদ্ধ করেছে, বাহিনীতে তাদের সহযোদ্ধা কে ছিল, এগুলো ওরা বলতে পারবে না। ওই বলবে আমরা মুক্তিযোদ্ধা, হ্যাঁ এটা বলবে। এখন এদের যে ভুয়া মুক্তিযোদ্ধা, এটা যদি আওয়ামী লীগ সরকার বাতিল করতে যেত, নতুন সমালোচনা শুরু হতো যে শুধু তাদের দলে সব মুক্তিযোদ্ধা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এবং সংকট দেশের জন্য, দেশের মানুষের জন্য, যে আওয়ামী লীগের মতো দেশটাকে ধারণ করবে এমন রাজনৈতিক দল নাই। এমন রাজনৈতিক বড় দল নাই বাংলাদেশে যে আওয়ামী লীগের মতো দেশটাকে ধারণ করবে, বা দেশের সাথে সবাই এক, জনগণের সাথে সবাই এক এবং অভিন্ন, রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে, এটা নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় সংকট দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই মুহূর্ত থেকে আমরাই শুধু এতটুকুই, আমরা আওয়ামী লীগের নেতাকর্মী ভাইয়েরা যারা রয়েছেন, তৃণমূলের আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলতে পারি, ফ্যাসিস্ট তারেকের বিরুদ্ধে আপনাদের কিছুই করতে হবে না। ফ্যাসিস্ট তারেকের দিল্লি সফরের সাথে শেখের বেডের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয় কোনো সংশ্লিষ্টতা নাই। এটা দুই মেরুকরণ। তিনি আওয়ামী লীগ সভানেত্রী এতদিন বলেছেন আমি ডিসেম্বরে আসছি, তোমরা প্রস্তুত থাকো, ডিসেম্বরে আসছি এটা বলেছেন, কিন্তু এখন বলতেছেন ডিসেম্বরের মধ্যে আসছি। তার মানে ডিসেম্বরের আগেও কিন্তু তিনি চলে আসতে পারেন। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় অনেক নেতাকর্মী, আপনাদের এই লাইভে যারা যুক্ত আছেন, এছাড়া যারা পরবর্তীতে ভিডিওতে দেখবেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, অনেক ধরনের বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আজকে দেখেছি জামাতি অনেক গ্রুপ থেকে, অনেক বড় বড় আইডি থেকে তারা বলতেছেন যে দেখো যে দিল্লি এখন শেখ হাসিনাকে আদালতের মাধ্যমে তারা যাচ্ছে, আদালত যদি সেই দেশের আদালত যদি বলে তাহলে তারা শেখ হাসিনাকে ফেরত দিবে বা দেশে পাঠাবে, এছাড়া না। অর্থাৎ তিনি সেই দেশে গৃহবন্দী অবস্থায় আছেন, এমন প্রোপাগান্ডা ছড়ানো মূলত আওয়ামী লীগের যারা তৃণমূল নেতাকর্মী আছেন তাদের মধ্যে একটা নেগেটিভ ভিউ দেওয়ার চেষ্টা করছেন যে আপনাদের নেত্রী সেখানে বন্দী অবস্থায় আছেন। একটা ভুল মেসেজ, এটি সম্পূর্ণ একটা ভুল মেসেজ। মাথায় রাখবেন আপনারা যে দিল্লি আওয়ামী লীগ সভানেত্রী দেশে এই সরকার যেভাবে তাকে চুক্তি, যে কি বলে, আপনাদের দেশে আছেন সেই দেশ থেকে যে চুক্তির বলে আর কি এই সরকার আওয়ামী লীগ সভানেত্রীকে চাচ্ছে, সেই চুক্তির তো বিভিন্ন আইন আছে, বিভিন্ন বিধান আছে, বিভিন্ন নিয়ম আছে। ফাঁসির দণ্ড দেওয়া এমন ব্যক্তিকে তো তারা পাবে না চাইলেই, হ্যাঁ এমন ব্যক্তিকে তারা চাইলেই পাবে না। সুতরাং এটা আদালত কর্তৃক, তারা যেভাবে যে আদালতের মাধ্যমে এই ডেভিল ইনুসের খয়ের খা আদালত কর্তৃক তার বিরুদ্ধে একেবারে তাড়াহুড়ো করে ফাঁসির রায় দেওয়া হয়েছে। কিভাবে ফাঁসির রায়টা দিলেন, কোন কোন হত্যা তিনি করেছেন, কোন কোন ঘটনায় তিনি করেছেন, এগুলো দিল্লির আদালত জানতে চাইতে পারে। সে আদালতে সেই প্রমাণগুলো পেশ করেন, দেখা যায়।
এরপরে সে দিল্লির আদালতে এই শুনানি শুনবেন কিনা বা তিনি এটা খারেজ করে দেন কিনা সেটা পরের হিসাব। কিন্তু অনেক গুজব তারা ছড়ানোর চেষ্টা করতেছে, অনেকে আওয়ামী লীগের নেতা মানে এও মেসেজ তারা ছড়ানোর চেষ্টা করতেছে যে তিনি বেঁচে নেই, তিনি মানে এটা এআই রেকর্ড, হ্যাঁ মমি করে রাখা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এমন উদ্ভট কথা। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতেছি, একেবারে দায়িত্ব নিয়ে বলতেছি, শতভাগ দায়িত্ব নিয়ে বলতেছি, নেত্রী তার জায়গা থেকে এই 2 বছরের মধ্যে তার শুধু একটু ঠান্ডা লেগেছিল, দুইবার একটু ঠান্ডা লেগেছিল, নেত্রী নিজে বলেছেন। এর মধ্যে তিনি তার আর কোনো, আল্লাহর রহমতে তিনি বলছেন আল্লাহর রহমতে আমার আর কোনো অসুস্থ বা কোনো মেডিসিন তাকে খেতে হয় না, শুধু 2বার একটু ঠান্ডা লেগেছে, তাও বেশি দিন না, ঠিক হয়ে গেছে আপনি। হ্যাঁ, তার ওই ধরনের কোনো অসুস্থ না, মানে তিনি খুব স্ট্রংলি আছেন, খুব শক্তভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন, কন্টিনিউ। আজকে যে মনে হয় 200-300-র উপরে মেবি চলতেছে যে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে নিয়মিত একটা পর্ব, দায় মুক্তি নামক একটা পর্বে তিনি সেখানে যুক্ত হন লাইভে, এবং জঙ্গি হামলা যে সকল পুলিশ সদস্যরা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের সাথে সেই সকল লাইভে তিনি যুক্ত হয়ে কথা বলেন। সুতরাং এই সকল বিএনপি, জামাতি এবং পাক মিলিটারি, জঙ্গি মিলিটারি, এদের বিষয়ে কোনো গুজবে আপনারা কান দিবেন না। আমি শুধু আপনাদের একটা কথাই বলতে পারি, ফ্যাসিস্ট তারেক লেজে গবরে অর্থাৎ গু এমন ভাবে নিজের শরীরে মেখেছেন যে একটা জায়গায় 1 ইঞ্চিত পরিমাণ সে ফাঁকা রাখে না, সে তার নিজের শরীরে ভাবে গু মেখেছেন। ফ্যাসিস্ট তারেকরে আপনাদের টোকা দিতে হবে না, আওয়ামী লীগের কাউকে টোকা দিতে হবে না, ও এমনি নাই হয়ে যাবে, ওকে ডেভিল ইউনুসি খেয়ে দিবে। পিটার হাস, খলিলুর রহমানরা তারাই ওর কবর খুঁড়তেছে, ওর কবর করে তারাই ওরে সাইজ করে দেবে, টেনশন নেবেন না, এটা আপনাদের কিছুই করতে হবে না। হ্যাঁ, সুতরাং আপনারা নিজেরা কিভাবে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে সাথে নিয়ে এই গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের যে মহা সংকট, এই বিষয়গুলো, এই সংকট এই সরকার ইতিমধ্যে বলতেছে 2 বছরের মধ্যে হতে পারে এই সমস্যার সমাধান, মানে 2 বছরের পরেও কোনো নিশ্চয়তা নাই। অর্থাৎ এখন যতগুলো বিএনপির মব সন্ত্রাসী জঙ্গিগুলোকে দেখবেন, অবৈধ বিহারীর বাচ্চাগুলো, বাস্টার্ড গুলো, এদেরকে দেখবেন, এদের কোনো গরম লাগে না, এদের তেলের গ্যাসের সমস্যা, এদের কোনো সমস্যা নাই, কারণ তো চাঁদাবাজি ধান্দাবাজি করতেছে। বোতল গ্যাস যদি 10,000-15,000 টাকাও একটা বোতল হয়, ওদের কোনো সমস্যা নেই, কারণ ওরা তো আপনাদের থেকে চাঁদাবাজি করতেছে, জমি দখল করতেছে, ভূমি দখল করতেছে, ধান্দাবাজির উপরে আছে। হ্যাঁ, এরপরে যে ফ্যামিলি কার্ডের বিষয়ে অন্য মেয়েদেরকে বলে ফ্যামিলি কার্ড দিয়ে বাড়িতে ডাইকে নিয়ে ধর্ষণ করে দিতেছে। এই সকল অবৈধ অবৈধ পাক বাহিনীর বাচ্চাদের বিষয় জনগণকে সাথে নিয়ে ওদেরকে সোচ্চার হতে হবে, ওদের বিষয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাথায় রাখবেন, জনগণের মায়ের কেওড়াতলা পায়, জনগণকে ফুসিয়ে দিলে এবং জনগণকে ওদের প্রতিহত, যেখানেই দেখবেন গ্যাস, বিদ্যুৎ, পানির দাবিতে আন্দোলন হচ্ছে, সেখানে তাদের সহযোগিতা করবেন। আর এই সকল মব সন্ত্রাসীরা, এই রাজাকারের বাচ্চারা যদি সেখানে গিয়ে কোনো ধরনের গোলমাল সৃষ্টি করার চেষ্টা করে, এবং তাহলে জনগণের কানে কানে ওর বিষয়ে একটা জিনিস তুলে ধরবেন যে এই বিএনপির অমুক, এই সন্ত্রাসীরা এসে বলতেছে দেশে কোনো গ্যাস বিদ্যুতের সমস্যা নাই, এরা আওয়ামী লীগের দোসর, এমন ট্যাগ দিতেছে, আপনাদের মারার জন্য ধান্দা করতেছে, গালে গালে করতেছে, খুব কানের কাছে ফেসে দেবেন, এমনি ওরা ওইখানে খাইয়ে দেবে, এমনি দেখবেন ওরা খাইয়ে দেবে পিটাইয়ে, পাবলিকই, মাথায় রাখবেন। সুতরাং আপনারা শুধু এই আগাছাগুলো, এই সকল এই মব সন্ত্রাসী আগাছাগুলোর বিষয় অবস্থান নেন, নিজেরা ঐক্যবদ্ধ হন। ডিসেম্বরের আগেই ইনশাল্লাহ অনেক কিছু ঘটে যাবে, ইনশাল্লাহ ডিসেম্বরের আগে, আমরা চাই ডিসেম্বরের আগেই নেত্রী প্রত্যাবর্তন ঘটে যাক, এবং আমরা আর সহ্য হচ্ছে না সাধারণ মানুষের এই কষ্ট, তৃণমূলের এই কষ্ট, কারাগারে বন্দী থাকা আমাদের রাজবন্দী ভাইদের এই কষ্ট। সুতরাং যে যতই বলতে থাকুক না কেন, ওদের মেয়াদ হচ্ছে সর্বসাকুল্যে ডিসেম্বরে, এরা আগেই মেয়াদ শেষ হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যাদেরকে বিষয় এখনই ব্যবস্থা নিতে পারছেন না, ওদেরকে নোট করে রাখবেন, মাথায় রাখবেন, ওরা জনগণের মাঝে আরেকটি নেগেটিভ বিষয় দিচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসলে, আওয়ামী লীগের নেত্রী আসলে এরা মানুষকে এত মানুষ ওরা হত্যা করবে। কাদেরকে? বাংলাদেশ এবং ভারত, এই দুটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে এই সম্পর্কটি বাংলাদেশের অর্থনীতির উপরে এবং ভারতের অর্থনীতির উপরে কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে একটি আলোকপাত করতে চাই। দেখেন, বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট
একটি জঙ্গি হামলার পর, একটি জঙ্গি আক্রমণের পর, যেটা স্পন্সর করেছে আমেরিকা আর যেটাকে এক্সিকিউটের দায়িত্ব নিয়েছিল জঙ্গিরা এবং সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী। তো এই তিনটি যৌথ প্রযোজনা, জঙ্গি, বাংলাদেশ সেনাবাহিনী এবং আমেরিকার অর্থায়ন, আর এগুলাকে সমন্বয় যিনি করেছেন, যারা করেছেন তারা হচ্ছে বাংলাদেশের কিছু এনজিও। তো তারা সমন্বয় করে বাংলাদেশে একটি অভ্যুত্থান হলো, যে অভ্যুত্থানটির পিছনে কারিগররা হলো মৌলবাদী জঙ্গিবাদী শক্তি। এই শক্তি ক্ষমতার প্রতিভূ হিসেবে যাকে ক্ষমতায় বসালেন তিনি হলেন নোবেল ইউনূস, মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষের মধ্যে, অনেক মানুষের মধ্যে এক ধরনের একটা হাহাকার ছিল যে ডক্টর ইউনূস যদি একবার ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটি মনে হয় ধনী রাষ্ট্রে পরিণত হতো। কিন্তু দেখা গেল মানুষের এই আকাঙ্ক্ষা পূরণের একটা সুযোগ যখন তার হাতে আসলো, তখন তিনি দেশটাকে ডিভাইড করে ফেললেন, জঙ্গিবাদকে সামনে নিয়ে আসলেন এবং তার ব্যক্তিগত জীবনের যে অর্জন, সেই অর্জনগুলোকে গুরুত্ব দিলেন। এর ফলে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী সমস্যায় পতিত হলেন। বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্যারালাইজড করার চেষ্টার অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করলেন এবং একটি নির্বাচন করলেন, পাতানো নির্বাচন, ম্যানুফ্যাকচার্ড নির্বাচন, ইঞ্জিনিয়ারিং ইলেকশন, যেখানে প্রধান শক্তি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্বশীল আওয়ামী লীগ নেই। সেটিকে নির্বাচন বলাটা অযৌক্তিক, বরং সিলেকশনের মাধ্যমে একটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে গেলেন। তো এর ফলে ভারতের সাথে বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হয়। দুইটা কারণ। প্রথমত, যখন জঙ্গি হামলা শুরু হয় বাংলাদেশে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় গ্রহণ করেন। এটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রথম ভারতে আশ্রয় গ্রহণ নয়। তার পিতাকে যখন 1975 সালে মৌলবাদী পাকিস্তানি গোষ্ঠীর মদতপুষ্ট একদল সেনা আমেরিকার অর্থায়নে এবং আমেরিকার তত্ত্বাবধানে যখন হত্যা করে, তখনও এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি থেকে বহু দেশ ঘুরে ভারতেই কিন্তু আশ্রয় নিয়েছিলেন। সুতরাং এই আশ্রয়স্থলটি শেখ হাসিনার জন্য নতুন নয়, এটি পুরনো। এবং এই বাংলাদেশের জন্মের সাথে ভারতের সম্পর্ক ছিল। 75 পরবর্তী সময়ে আবার অসাম্প্রদায়িক চেতনার হাতে ক্ষমতাটি যাক, সেই ক্ষেত্রেও ভারতের অনেক ভূমিকা ছিল। আজকের দিনেও এই অসাম্প্রদায়িক চেতনা বাংলার জমিনে আবার প্রতিষ্ঠা হবে, সেই জন্য ভারতের অবশ্যই ভূমিকা থাকতে হবে এবং থাকবে। আমেরিকার ভূমিকা থাকবে জঙ্গিবাদের উত্থানে, আর ভারতের ভূমিকা থাকবে জঙ্গিবাদের পতনে। খেয়াল করে দেখেন, ইরাকে জঙ্গিবাদ, সিরিয়াতে জঙ্গিবাদ, লিবিয়াতে জঙ্গিবাদ, আফগানিস্তানে জঙ্গিবাদ, পাকিস্তানে জঙ্গিবাদ, এই সমস্ত জঙ্গি দর্শনের যে অর্থ, এগুলো সব কিন্তু আমেরিকা স্পন্সর করেছে। আমেরিকার কারণেই কিন্তু পৃথিবীতে এই জঙ্গিবাদের বিকাশ হয়। আর এটা যেতে যেতে যখন ফ্র্যাঙ্কস্টাইনের দৈত্যের মতো হয়ে যায়, তখন আমেরিকা সেখানে এসে যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেই দেশটিকে ধ্বংস করে। এখন আমি যে কথাটি বলছিলাম যে ভারত ও বাংলাদেশ সম্পর্ক, খেয়াল করে দেখেন ইউনূসের জামানায় ভারতের মানচিত্রকে ব্যঙ্গ করে বাংলাদেশে ভারতের কিছু অংশকে নিয়ে আসার চেষ্টা করেছে। ইউনূস ভারতের যে 7টি স্টেট রয়েছে বাংলাদেশের 3 পাশ ঘিরে, সেগুলাতে ব্যবসা বাণিজ্যের কথা, সম্প্রসারণের কথা চিন্তা করেছে ভারতকে বাদ দিয়ে। এবং বাংলাদেশে যে জঙ্গিরা, এরা বরাবরই ভারতকে হুমকি দিয়ে আসছে। এবং ইউনূস সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানিদের বাংলাদেশে বিনা ভিসায় আসার সুযোগ করে দিয়েছে এবং সেটি এই তারেক রহমানের সরকারও কন্টিনিউ করছে। এর ফলে পাকিস্তানে যে জৈশে মোহাম্মদী, লস্করে তৈয়বা, তেহরিকে তালেবান এবং আফগানিস্তানের তালেবান গোষ্ঠী এবং সিরিয়া, ইরাক, ওই ভিত্তিক যে আইএস গ্রুপ, এরা বাংলাদেশে পাকিস্তান হয়ে ঢুকছে অহরহ এবং বাংলাদেশে কয়েকটি ঘাঁটি তারা পরিচালনা করছে। এখানে নিয়মিত জঙ্গিদের ট্রেনিং হচ্ছে। এই জঙ্গি ট্রেনিংয়ের মূল টার্গেট হচ্ছে ভারত,
কারণ বাংলাদেশকে অলরেডি তারা নিয়ে নিয়েছে এবং তারা এই সাম্রাজ্য আরো এক্সটেন্ড করার জন্য ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে এই হামলা চালানোর একটা পরিকল্পনা চলছে। এবং এটা নতুন কিছু নয়, ভারত সেটা জানে। তত্ত্বাবধায়ক সরকার আসার আগে 2006 সালের আগে যে বিএনপি সরকারটি ছিল, ওই সরকারের সময়ে আপনারা জানেন যে বাংলাদেশে অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া বাংলাদেশে বিয়ে শাদী করে এখানে ছেলেমেলে পড়িয়ে এখানেই জঙ্গিবাদী তৎপরতার কার্যক্রম চালিয়ে বিচ্ছিন্নতাবাদে আন্দোলন করত ভারতে। এবং 10টা অস্ত্র যেটা ধরা পড়েছিল বিএনপির আমলে, সেটাও কিন্তু ভারতের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী নেতাদের হাতে দেওয়ার জন্যই। যার কারণে ভারত বুঝেছে যে এই বাংলাদেশে বিএনপি সরকার বা জামাতের সরকার বা 4 দলীয় জোট সরকার মানে হচ্ছে জঙ্গিবাদের আস্তানা। এই জন্য তারা সবসময় খুব টেকনিক্যালি প্লে করেছে। কিন্তু এবার যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, ভারত ভেবেছিল যে এই জঙ্গিবাদকে পরাহত করতে হলে, এই জঙ্গিবাদকে পরাজিত করতে হলে এই দেশে যে অসাম্প্রদায়িক চেতনার শক্তি তাকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। সেই জন্য অনেক দেন দরবার হয়েছে। তারা বলেছে আমরা ইনক্লুসিভ রাজনীতি চাই, অর্থাৎ সমস্ত দলের অংশগ্রহণের রাজনীতি চাই, যেমনটা তারা আগেও বলতো। এবং তারেক রহমানকে তারা মনে করেছিল 17 বছর ব্রিটেনে ছিল নির্বাসিত জীবনে, তিনি আর যাই হোক এই মৌলবাদী শক্তিকে কোনো রকম প্রশ্রয় দিবেন না। এই কথা মনে করেই কিন্তু ভারত এই তারেক জিয়াকে বাংলাদেশে প্রত্যার্পণে সহযোগিতা করেছে এবং এই নির্বাচনে যেন তারেক রহমান জয়লাভ করে আওয়ামী লীগের অ্যাবসেন্সে, সেদিকেও কিন্তু ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল বলে অনেকে বলে থাকেন, যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ আমার কাছে নেই। তো এই ভারতের চাওয়া বা ভারতের পাওয়া, সেটার চাইতে বড় কথা হলো তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় আসার পর 2 মাসের মাথায় 3 মাসের মাথায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে যেই প্রজ্ঞাপনটি জারি করা হয়, সেই প্রজ্ঞাপনটি তিনি আইন আকারে পরিণত করেন। তার মানেটা খেয়াল করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাজনীতি করতে পারছে না। কার কারণে? তারেক জিয়ার কারণে। কারণ ডক্টর ইউনূসের সময় ছিল 60 দিন, 60 দিনের বেশি তার ক্ষমতা থেকে যাওয়ার পরে এটা আর কার্যকর থাকার কথা না, কিন্তু তারেক জিয়া সেটাকে প্রলং করলেন। যেমনটা 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইন্ডেমনিটি অধ্যাদেশটি দিয়েছিল মোস্তাক, কিন্তু সেই মোস্তাকের অধ্যাদেশটিকে আইনেতে পরিণত করেন জিয়াউর রহমান। তাহলে খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু হত্যার বিচারকে রহিত করেছিল জিয়াউর রহমান, আর পুলিশ হত্যা সহ আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে হত্যার যে বিচার, সেটাকে রহিত করলেন কে? তারেক জিয়া। কারণ ওই দায় মুক্তি দিয়ে ডক্টর ইউনূস যে অধ্যাদেশটি জারি করেছিলেন, সেই অধ্যাদেশটি এই তারেক রহমানের সরকার পাশ করিয়ে দিয়েছে। এখন দেখেন, এই মৌলবাদী জঙ্গিবাদীদেরকে যারা রক্ষা করে, তারা কখনো মৌলবাদ এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কোনো কাজ করবে না। এখন যে কথাটি মূল ছিল, সেই কথাটি ছিল সাম্প্রতিক সময়ে ভারতে একটি ভিজিটের কথা ছিল তারেক রহমানের। সেখানে 2টি শর্ত জুড়ে দিয়ে সেখান থেকে তিনি সরে আসলেন, কিন্তু আলটিমেটলি ভারত হারেনি, বাংলাদেশ জিতেনি। হেরে গেছে, মানে বাংলাদেশের তারেক জিয়ার সরকার জিতেনি, হেরে গেছে বাংলাদেশ। কেন হেরে গেছে আপনারা বলি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের অর্থনীতির গতি এবং মানুষের জীবনকে ঠিক রাখতে আমাদের